কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো লবণের মধ্যে একটু চাল দিয়ে দেখেছেন কি হতে পারে? আপনারা কি কখনো রাবার ব্যান্ডের মধ্যে আটার ব্যবহার করেছেন? সুইচ বোর্ডের মধ্যে আপনারা তেল দেবেন কিসের জন্য? পেপারের ব্যবহার করবেন কেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। এবার দুটো উপকরণকে খুব ভালো করে জলের সাথে আমি মিশিয়ে দেব। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো, সেটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি কলা নিয়ে আসা হয়ে থাকে, আমরা বাচ্চাদের খাইয়ে থাকি, নিজেরাও খেয়ে থাকি। তবে অনেক সময় দেখবেন কলাগুলো পাকানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা কার্বাইডের ব্যবহার করে থাকে, যার কারণে ডাইরেক্ট যদি সেই কলা আমরা খেয়ে নিই আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো আপনারা যখনই বাড়িতে কলা নিয়ে আসবেন এইভাবে করে একটা লবণ হলুদ মিশিয়ে একটা মিশ্রণ বানাবেন। তারপর এই কলাগুলো এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। যেহেতু লবণের ব্যবহার করেছি, এতে কি হবে, কলার মধ্যে যদি কোনো ওষুধ কেমিক্যাল স্প্রে বা কোনো কার্বাইডের ব্যবহার থাকে সেটাকে ধ্বংস করতে সাহায্য করবে। আর হলুদ দেওয়ার কারণে কি হবে, কলা দেখবেন যদি কিছুদিন বাড়িতে থেকে যায়, খাওয়া না হয়, সেক্ষেত্রে কলা তাড়াতাড়ি পচে যায়। তো হলুদ দেওয়ার কারণে কি হবে, এই কলা কিন্তু সহজে পচবে না। তবে জলটা ঝরিয়ে আপনারা ভালোভাবে কিন্তু শুকিয়ে রাখবেন, জলটা যেন কোনোভাবে কলার মধ্যে না থাকে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা পেপারের টুকরো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের চাল। এখানে আপনারা যে কোনো চাল নিতে পারেন। এবার পেপারটাকে আমি মুড়িয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পেপারটাকে মুড়িয়ে নেবেন, তবে চালটা যাতে কোনোভাবে বাইরে বেরিয়ে না যায়। এভাবে মুড়িয়ে নেওয়ার পর একটা ওপরের দিকে পকেটের মতো তৈরি হয়ে যাবে, তার মধ্যে পেপারটা নিচের সাইড থেকে এইভাবে ওপরের সাইডে ঢুকিয়ে দেব। এবার এই পেপারটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া। রান্না করার জন্য প্রত্যেকেই কম বেশি লবণের ব্যবহার করে থাকি, তবে সমস্যাটা কি হয়, এখন যেহেতু বর্ষার সময় লবণের মধ্যে অনেক সময় এইভাবে করে ভেজা ভাব চলে আসে, যার কারণে অনেক সময় জলও কেটে যায়, লবণটা তখন নষ্ট হয়ে যায়। তো যে চালের মধ্যে পেপারটাকে মুড়িয়ে রেখেছিলাম সেই পেপারটা এইভাবে দিয়েছি, এইভাবে করে রেখে দেবেন আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য। এখানে চালের ব্যবহার করার কারণে কি হবে, চাল লবণের মধ্যে যে ভেজা ভাবটা থাকে সেটা সহজেই অ্যাবজর্ব করে নেবে। 2 ঘন্টা পর আমি লবণটা আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে লবণটা কীরকম ছিল আর এখন কতটা ঝরঝরে হয়েছে। তো এখানে ডাইরেক্ট যদি চালটা ব্যবহার করতেন সেক্ষেত্রে লবণের মধ্যে চালটা চারিদিকে ছড়িয়ে যেত, তাই এখানে পেপারের ব্যবহার করেছি। আবারও আমি এই পেপারটা লবণের মধ্যে এইভাবে রেখে দেব, লবণটা যাতে আর কোনোভাবে ভেজা ভাব না আসে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু লিপস্টিকের ব্যবহার করে থাকি, তবে সবাই সবসময় কিন্তু দামি বা ব্র্যান্ডেড লিপস্টিক কিনি না। সেক্ষেত্রে সমস্যাটা কি হয়, যখন আমরা একটু কমা দামের লিপস্টিক ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যদি কোনো জিনিস খাবার খাই বা জল দিয়ে মুখটা ধুই সেক্ষেত্রে দেখা যায় এই লিপস্টিক কিন্তু খুব বেশিক্ষণ আমাদের ঠোঁটের মধ্যে থাকে না, সহজেই উঠে যায়। তবে আপনারা এই কমা দামের লিপস্টিক কীভাবে ম্যাট ফিনিশ লিপস্টিকে পরিণত করতে পারবেন তারই একটা টিপস শেয়ার করব। তো যখনই আপনারা লিপস্টিক পরবেন প্রথমে লিপস্টিকটা পরে নেবেন, তারপর নিয়ে নেবেন আপনারা পাউডার। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি পাউডার থাকে, একদম সামান্য পরিমাণের পাউডার নিয়েছি। পাউডারটাকে প্রথমে লিপস্টিকের মধ্যে আমি ভালোভাবে লাগিয়ে নেব। তারপর এই যে পাউডারটা দিয়েছি সেটাকে একটু ঝরিয়ে নিতে হবে, চাইলে একটা কাপড় দিয়ে ভালো করে একটু হালকাভাবে মুছেও নিতে পারেন। তারপর যদি আপনারা কোনো খাবার খান বা জল দিয়ে মুখটা ধুয়েও দেন দেখবেন এই লিপস্টিক কিন্তু সহজে উঠবে না। এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতেই কমা দামের লিপস্টিক ম্যাট ফিনিশ লিপস্টিকে পরিণত করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু এই ধরনের রাবার ব্যান্ডের ব্যবহার কোনো না কোনো কাজের জন্য করে থাকি। অনেক সময় আমরা বাজার থেকে কিনেও নিয়ে আসি বা কখনো কখনো যদি কোনো জিনিসের সাথে পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই রাবারগুলো রেখে দিই পরে ব্যবহার করার জন্য। তবে একসাথে যদি অনেকগুলো রাবার রাখা হয়, সেক্ষেত্রে দেখা যায় একটা রাবার অনেক সময় অন্য রাবারের সঙ্গে এমনভাবে লেগে যায় কোনোভাবেই ছাড়াতে পারি না। আবার অনেক সময় রাবারগুলো কিন্তু নষ্টও হয়ে যায় একসাথে রাখার কারণে। তবে আপনারা যখনই রাবার একসাথে অনেকগুলো রাখবেন, কিভাবে রাখলে এই রাবারগুলো ভালো থাকবে, কোনোভাবেই নষ্ট হবে না। তো এখানে নিয়েছি কিছুটা পরিমাণের আটা, যে আটা রুটির জন্য ব্যবহার করি সেই আটায় নিয়েছি। খারাপ হয়ে যাওয়া আটা ব্যবহারও করতে পারেন। এবার খুব ভালোভাবে এই আটাটাকে রাবার ব্যান্ডের মধ্যে মাখিয়ে দিতে হবে। আটা কি করবে, রাবার ব্যান্ডের মধ্যে একটা আস্তরণের মতো কাজ করবে, যার কারণে একটা রাবার ব্যান্ড অন্য রাবার ব্যান্ডের সঙ্গে লেগে যাবে না। আর এই রাবার ব্যান্ড কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এইভাবে যদি আপনারা রাখেন। তারপর কোনো কৌটো বা জার নিয়ে নেবেন, তার মধ্যে এভাবে রেখে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা বাড়িতে প্রত্যেকেই কিন্তু সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি। তবে কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে দেখবেন অনেক সময় এইভাবে করে তেল চিটে বসে যায় বা অনেক সময় দেখা যায় হলুদ মশলার দাগও লেগে যায়। আমরা রান্নাবান্না করতে করতে অনেক সময় সুইচ বোর্ডে হাত দিই, যার কারণে দেখা যায় সুইচ বোর্ডটা অনেকটাই নোংরা হয়ে যায়। আর এই সুইচ বোর্ড কিন্তু জল দিয়েও পরিষ্কার করতে পারি না, কেন কি শর্ট সার্কেল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা কাপড়ের টুকরো, ছোট বড় যে কোনো কাপড় নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল তেল, 1 থেকে 2 ফোঁটা নারকেল তেল আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর হাত দিয়ে একটু এইভাবে করে লাগিয়ে নেব। এর থেকে বেশি তেলের ব্যবহার করা যাবে না। এটাকে কি কাজে ব্যবহার করবে থাকে, তার মধ্যে অনেক সময় কি হয় দেখবেন তেল চিটের দাগ বসে যায়, নোংরা ময়লা বসে যায়। আবার কখনো কখনো আমরা যখন রান্নাবান্না করতে করতে সুইচ বোর্ডে হাত দিই, তেল মশলার দাগও কিন্তু বসে যায়। তো আপনারা যদি এইভাবে করে একবার ঘষে দেন, তাহলেই দেখবেন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বাকি যেটুকু নোংরা রয়েছে হালকাভাবে এটা দিয়ে আমি ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে যদি নেন তাহলে কি হবে, আপনাদের শর্ট সার্কেল হওয়ার সম্ভাবনা থাকবে না, কারেন্ট লাগবে না। তাছাড়াও সহজেই কিন্তু আপনারা পরিষ্কারও করে নিতে পারেন। তবে এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন, যদি ভাবেন তেল চিটচিটে দাগ বসে যাবে নারকেল তেল দেওয়ার কারণে, তা কিন্তু কখনোই হবে না। এখানে একদম সামান্য পরিমাণে তেলেরই ব্যবহার করা হয়েছে। তবে তাও যদি আপনাদের মনে হয়ে থাকে যে তেল চিটের দাগ লাগছে, সেক্ষেত্রে এরপর আপনারা একটা শুকনো কাপড় দিয়ে একটু হালকাভাবে মুছে নিলেই দেখবেন সেইটুকু দাগও কিন্তু থাকবে না। তবে আমার কিন্তু এই সুইচ বোর্ডের মধ্যে আর একটুও তেলের কোনোই দাগ নেই, দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখিয়েও দিলাম। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারেন, একদমই পরিষ্কারও হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু সুইচ বোর্ড থাকে যেগুলোর হোল্ডারগুলো দেখবেন অনেকটাই ঢিলে থাকে, যার কারণে আমরা যদি ফোন চার্জ দিই বা কোনো কিছু কর্ড এই জায়গার মধ্যে লাগিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় সেটা কিন্তু সুইচ বোর্ডের মধ্যে ভালোভাবে সেট হয় না, অনেকটাই নিচের দিকে এইভাবে ঝুলে থাকে, যার কারণে আমরা যে জিনিসই চার্জ দিই না কেন ঠিকভাবে চার্জও হয় না। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। প্রথমে আমি এখান থেকে চার্জারটাকে খুলে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি এখানে একটা পেপারের টুকরো। পেপারটাকে আমি এভাবে ছোট্ট করে মুড়িয়ে নিচ্ছি। তবে এখানে চাইলে আপনারা টিস্যু পেপারেরও ব্যবহার করতে পারেন, তবে সবার কাছে সব সময় টিস্যু পেপার থাকে না, তাই এখানে পেপারের ব্যবহার করছি। এবার যে চার্জারটা রয়েছে সেটাকে এইভাবে করে একটু আমি সেট করে নেব। এবার এখানে একটা নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে এইভাবে করে দুটো ছোট ফুটো করে নেব। এবার যে চার্জারটা রয়েছে সেই অ্যাডাপ্টারটাই আমি এইভাবে করে ভালো করে ফুটোর মধ্যে দিয়ে সেট করে নিচ্ছি। এবার যখনই আপনারা ফোন চার্জ দেবেন, যে সুইচ বোর্ডের কর্ডগুলো ঢিলে থাকে, কর্ড লাগানোর জায়গাটা, সেটা দেখবেন সুন্দরভাবে এভাবে পেপার দেওয়ার কারণে সেট হয়ে যাবে। কোনোভাবেই কিন্তু নিচের দিকে এই চার্জারটা ঝুলে থাকবে না, যার কারণে ঠিকভাবে আপনারা চার্জও দিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে, হলো আমাদের সুইচ বোর্ড নিয়ে। অনেক সময় দেখবেন আমরা যখন ফোন চার্জ দিই সুইচ বোর্ডের মধ্যে, ভুলবশত হোক কি তাড়াহুড়োর কারণে চার্জ হয়তো অনেক সময় হয়ে যায়, কিন্তু সুইচটা অফ করতেই ভুলে যাই, অন করেই রেখে দিই। এইভাবে যদি রাখা হয় ইলেকট্রিক বিল কিন্তু কিছুটা হলেও আমাদের বেশি আসে।
তবে যখনই আপনাদের ফোন চার্জ হয়ে যাবে, চার্জ হয়ে যাওয়ার পর অবশ্যই মনে করে সুইচটা অফ করে রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কি হবে, কিছুটা হলেও কিন্তু ইলেকট্রিক বিল কম আসবে। সময় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে অনেকেরই, তারা দেখবেন দিনের বেলায় প্রয়োজন হয় না, তাও অনেক সময় কি করে ওরা লাইট অন করে রেখে দেয়। আমরা অনেক সময় খেয়াল করি না, বা কখনো কখনো দেখা যায় আমাদের পাখা চালানোর প্রয়োজন হয় না, সেক্ষেত্রেও তারা অন্য রুমের মধ্যে পাখা চালিয়ে রেখে দেয়। এইভাবে যদি বিনা কারণে আমাদের লাইট বা পাখা চালানো হয়, সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তো যদি বাচ্চারা এইভাবে করে সুইচ অন করে রেখে দেয়, আপনারা কিন্তু একটু খেয়াল করে সেই সুইচগুলো অফ করে রাখবেন, তাহলেও দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু কিছুটা হলেও কম আসবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা আলু কিন্তু আমরা প্রত্যেকেই রান্না বান্নাতে ব্যবহার করে থাকি, তবে রান্না ছাড়াও কিন্তু এই আলু আমরা আরও অন্য কাজেও ব্যবহার করতে পারি। তেমনই একটা ইউজফুল টিপস শেয়ার করব, তবে পুরোটা যেহেতু লাগবে না, আলুর কিছুটা অংশ কেটে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে বেশ কিছুটা এভাবে দাগ কেটে নিচ্ছি, যাতে করে আলুর রসটা ভালো করে বাইরে বেরিয়ে আসে। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। এবার বেকিং সোডাটা আলুর মধ্যে এভাবে ঘষে দেব। কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন, রান্না বান্না করতে গিয়ে অনেক সময় দেখবেন আমরা কিন্তু পুড়ে যাই হাতের মধ্যে, এভাবে করে যদি গরম লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় সেই জায়গাটা লাল হয়ে যায়, প্রচণ্ড জ্বালা পোড়া করতে শুরু করে। অনেকে আমরা বার্নলের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সবসময় বার্নল থাকে না, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে যদি ঘষে দিতে পারেন, দেখবেন যে জায়গাটা আপনাদের লাল হয়ে যায় সেটা কিন্তু কি হবে, সাথে সাথেই এইভাবে যদি ঘষতে থাকেন লাল অংশটা কিন্তু কমে যাবে, লাল জায়গাটা। তাছাড়াও যে জ্বালা পোড়া করে সেটাও কিন্তু আপনাদের সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যাবে। আশা করছি এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা এখানে যে কোনো পাত্রের ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে আমি পেপারটাকে বেশ কিছুটা ছোট ছোট টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি ভিনিগার, এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে, লেবুর রস নিলে হবে না। 2 ঢাকনা মতো ভিনিগার দিয়েছি। এবার পেপারের টুকরোগুলো ভিনিগারের মধ্যে ভালোভাবে এভাবে ডিপ করে দেব। এইভাবে করে রেখে দেব আমি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে পেপারটা একটু নরম হয়ে যায়। এখন কিন্তু এটা অনেকটাই নরম হয়ে এসেছে। এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কড়াইয়ে রান্না বান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। কড়াইটা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন, কড়াইয়ের ওপরে হালকা কালচে ভাব কিন্তু থেকেই যায়, যেটা ওপর থেকে দেখলে বোঝা যায় না। তো এইভাবে যে পেপারের সাথে আমি ভিনিগারটা মিশিয়ে রেখেছিলাম, সেই পেপারটা দিয়ে হালকাভাবে এইভাবে আমি ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর আপনারা এইভাবে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। কড়াইয়ের ওপরে যে একটা হালকা কালচে ভাব থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। আমি হাত দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার কড়াইটা যাতে আরও বেশি নতুনের মতো চকচকে পরিষ্কার হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন যে কোনো সাদা ধরনের টুথপেস্ট। এবার আমি এখানে টুথপেস্টটাকে ভালোভাবে এইভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন এই ধরনের একটা ওষুধের খালি প্যাকেটটা দিয়ে আপনারা এইভাবে করেও ঘষতে পারেন, বা উল্টো সাইড করেও এভাবে হালকাভাবে ঘষে নিতে পারেন। যখনই এভাবে হালকাভাবে ঘষে নেবেন, দেখবেন কড়াইয়ের ওপরে যে একটা কালচে ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়াইটা আগে কেমন ছিল আর এখন কতটা নতুনের মতো চকচকে হয়ে গেছে। আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাকি যে পেপারের মিশ্রণটা রেখেছিলাম, কোথায় কিভাবে ব্যবহার করবেন। আমরা কিচেন সিঙ্কের ব্যবহার প্রত্যেকেই করে থাকি, আর কিচেন সিঙ্কটা দেখবেন অনেক সময় এভাবে নোংরা হয়ে যায়। তাছাড়াও ভালোভাবে পরিষ্কার করলেও অনেক সময় দেখা যায় জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়। তাছাড়াও অনেক সময় আমরা মাছ মাংস ধুয়ে থাকি, বা কোনো আষ্টে জিনিস যদি ধোয়া হয়, সেক্ষেত্রে দেখবেন এই কিচেন সিঙ্ক থেকে বাজে কিন্তু একটা গন্ধ ছাড়তেই থাকে। তো এইভাবে একটা পেপারের মিশ্রণ বানিয়ে তারপর যদি আপনারা এটা দিয়ে ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন কিচেন সিঙ্কটা তো পরিষ্কার হবেই, অনেক সময় জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়, সেটাও কিন্তু পড়বে না এই পেপার দিয়ে ঘষার কারণে। অনেক সময় মাছ মাংস ধুয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় কিচেন সিঙ্ক থেকে একটা আষ্টে গন্ধ
গন্ধ ছাড়তে থাকে, ভিনিগার দেওয়ার কারণে কি হবে, সেই গন্ধটাও কিন্তু আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন পেপারটা দিয়ে কিন্তু পুরো আমি কিচেন সিঙ্কটাকে ঘষে নিয়েছি, আর কতটা নোংরা ছিল এটা কিন্তু সবই উঠে গেছে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো চকচক করছে কিন্তু আমাদের কিচেন সিঙ্কটা। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।